মইনুল আহমেদকে নিয়ে এসে সেনাপ্রধান বানালেন। মইনুল আহমেদ তখন তার উপরে আরও 7 জন ছিলেন অফিসার। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী হয়তো চেয়েছিলেন তাকে সেনাপ্রধান বানানো হোক, তার কিছু ক্ষোভ ছিল, আবার অন্য কিছু বিষয় নিয়ে মতদ্বৈততা ছিল, জনাব তারেক রহমানের সাথে তার কিছু মতদ্বৈততা ছিল, এগুলো উনি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে। বিএনপিকে 30 থেকে 40টার বেশি আসন দেওয়া হবে না। শেখ মামুন খালেদ যাদেরকে দিয়ে এই কাজগুলো করেছে, ব্যালট ছাপিয়েছিল, 20 থেকে 22 ভাগ ব্যালট পেপার ছাপা হয়েছিল, এগুলো সব আসনগুলোতে চায়নি। তারেক রহমান সাহেবকে বের করেছেন। এখন ওই গায়ে হাত দিল কারা, কে দিয়েছিলেন নির্দেশটা? কিছু হইলেই আওয়ামী লীগের লোকেরা গিয়া ভারতে আশ্রয় নেয়, বিএনপির লোক পালানের জায়গা পায়। আমি বলি যে এই 111টা হচ্ছে কিছু কতিপয় অফিসার, উচ্চাভিলাষী অফিসার, সামরিক অফিসার, সুশীল সমাজের একটা বড় অংশ, আমাদের সংবাদ মাধ্যমের একটা অংশ এবং বিদেশি শক্তিগুলার কিছু অংশ, তারা মিলে এইটা পরিকল্পনা করেছে। এটা রাজনীতিবিদদের শুধু ব্যর্থতা না, হ্যাঁ রাজনীতিবিদদের ব্যর্থতা আছে, কিন্তু এটা রাজনীতিবিদদের সূচিত না। যে অনেকেই বলেন যে এটা কি আওয়ামী লীগ তৈরি করেছে কিনা বা অন্য কোনো দল তৈরি করেছে কিনা, না, এরা এটাকে, এই গোষ্ঠীটা এটাকে ম্যাচিউর করেছে, এটাকে নিয়ে নাড়াচাড়া করেছে। কিভাবে করলো? এটার মূল কিন্তু অনুঘটক, মানে যে মাথার থেকে এই ধরনের ধারণা একদিনে তো আসেনি, এটা শুরু করেছিলেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। কীভাবে? উনি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন উনি কর্নেল ছিলেন। তো ওনার ওপেনার সার্জারি করা ছিল, মানে শারীরিকভাবে উনি ফিট ছিলেন না সেভাবে। তখন উনি স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্স, মানে সেনাবাহিনীর যে গোয়েন্দা যে স্কুলটা থাকে কুমিল্লায়, সেটার কমান্ডেন্ট ছিলেন। তা এটা তো সবাই জানেন যে উনি মরহুম জনাব সাইদ ইস্কান্দারের আপন ভাইরা। তো একটা রাজনৈতিক সরকার সবসময় চায় তার বিশ্বস্ত লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য, এটা দোষের কিছু না। তা ওনাকে তখন নিয়ে এসে আপনার ব্রিগেডিয়ার হিসেবে পদোন্নতি দিয়ে এই ডিজিএফআইতে ডিরেক্টর করা হয়। ডিজিএফআইয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিরেক্টরেটটা এফসিআইবি বলে, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো। তো এটার কাজ হচ্ছে আসলে 3 বাহিনীর বিরুদ্ধে দেশি এবং বিদেশি যে চক্রান্ত বা বিভিন্ন সংস্থা, বিদেশি সংস্থা যে কাজ করে বা দেশের ভিতরে কেউ কোনো কাজ করছে কিনা, যেমন পার্বত্য এইগুলোকে দেখা। এটার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা মনে করেন যে ডিজিএফআই মনে হয় পুরো দেশের মানে গোয়েন্দাবৃত্তি দেখতে পারে, না। ডিজিএফের কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী হচ্ছে ডিজিএফের কাজ হচ্ছে 3 বাহিনীর জন্য। এই জন্য বলা হয় ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, মানে 3 বাহিনীর শুধু দায়িত্ব এদের। এটা কিন্তু দেশের মানে আপনার এই রাজনীতি দেখা এদের কাজ না। এই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ওনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, কারণ আমারও সোর্সিং লাগতো এবং উনি আমাকে খুব পছন্দ করতেন। কীভাবে? এবং ওখানে তখন আমি দেখলাম যে উনি বসেই, যেহেতু উনি আত্মীয়, উনি একদম মানে খুব পুরোটাই নিয়ন্ত্রণে, মানে ডিজি ছিলেন জেনারেল সাদিক হাসান রুমি, উনিও অসহায়, মানে সব মানে মাতব্বরিটা এই ব্রিগেডিয়ার মাসুদ উদ্দিন চৌধুরী করা শুরু করে দিলেন। উনি জনাব তারেক রহমানকে মামা বলে ডাকতেন, সভাপতি। তো ওনার মাথা থেকে প্রথমে আসলো এই যে অপারেশন ক্লিন হার্ট, আপনারা শুনেছেন এই ক্লিন হার্টের কথাটা, যে আমরা সমস্ত এই অপরাধীদেরকে এদেরকে শেষ করে দিব বাংলাদেশে। এখন আপনি বাংলাদেশে তো আইন কানুন আছে, আপনি পৃথিবীর কোন দেশে অপরাধ নেই, কিন্তু ওনারা করলেন কি, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যে না, আমরা এরকম অপরাধী ধরবো। তারপরে তো এইটাতে অনেক বিতর্কিত ঘটনা ঘটলো, অনেক মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক মৃত্যুর ঘটনা ঘটলো। যেটা হয়েছিল যে এটা, সেটাই আমি আসছি, যে দেখা গেল কি, যে এর আগে তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কি করেছে, যে এই তো সভাপতি সরকারি দল করে কি, বিরোধী দলের যত কর্মী টর্মী আছে, ক্যাডার আছে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়, এদের নামে তো লিস্ট থাকে, মামলা থাকে, সব থাকে, ওটা ছিল রেডিমেড। আর বিএনপি কেবল 2001 সালের শেষের দিকে ক্ষমতায় আসছে, তো ওদের তো কোনো তালিকা আওয়ামী লীগের নাই। বিএনপির যারা ছিল এরা বেশিরভাগ ধরা পড়লো, শেষ হয়ে গেল। আওয়ামী লীগের এরা করলো কি, এরা তো এদের 1082 জন মূল যারা ছিল এরকম, এরা ভারতে চলে গেল। কারণ ভারত তো আওয়ামী লীগ কেন, বিএনপির একটাকেও তো নেবে না। তো এতে একটা ব্যালেন্স নষ্ট হয়ে গেল দেশের রাজনীতি। আর এই যে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আবার শুরু হলো। তা তারপরে তো আবার যা হোক ওইখানে যারা জড়িত ছিল এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হলো। তো মাসুদ উদ্দিন চৌধুরী, আমি এটা বলছি কেন, যে ওনার টেন্ডেন্সিটা ছিল এই একটা মাথা গরম করে একটা জিনিস এভাবে, যে মেরে কেটে আমি সব সিধা বানাবো। এখন রাজনীতি তো মেরে কেটে সিধা বানাবার কোনো বিষয় না। তো তখন এই জন্য মিডিয়ার সাথে দূরত্ব তৈরি হলো বিএনপির। এটা যাওয়ার পরে ওনার মাথার থেকে বেরোলো র্যাব তৈরি করতে হবে, আমাদেরকে অন্য একটা বাহিনী বানাইতে হবে, এরকম করে আমরা সমস্ত অপরাধী ধরে নিয়ে আসবো, কাউকে রাখবো না, মানে বাংলাদেশকে একদম মানে অপরাধ মুক্ত করে ফেলবো। এখন উনি যেহেতু আত্মীয় ছিলেন, সভাপতি, অন্যরা কেউ কিছু মানে বলতে সাহস পেত না, ওরকম ওনার কথা একটু ভয়ে ভয়ে শুনতো। বিএনপির এখনও সিনিয়র নেতা যে নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ স্যার,
তারপরে মঈন খান স্যার এনারা তো বেঁচে আছেন, তখন ওনারা সহ ব্যারিস্টার মওদুদ আহমদ, এমনকি আব্দুল মান্নান ভূঁইয়া যে মহাসচিব ছিলেন, সবাই কিন্তু র্যাবের বিরোধিতা করেছেন। ম্যাডামও এটা চান নাই, অনেকে বলেছেন যে এটা একটা রক্ষী বাহিনী হবে, এবং আরেকজন এটা নিয়ে একটা বড় আশঙ্কা ছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে যদি আমরা র্যাবে দেই তাহলে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা এই সিভিল খাতে জড়ায় পড়লে হয়তো একসময় তারা পলিউটেড হয়ে যেতে পারে, তাদের বদনাম হতে পারে। কিন্তু কোনো কিছুই এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং গং ওনারা শুনলেন না, র্যাবটা তৈরি করলেন। যারা রাজনৈতিক বামপন্থী রাজনীতি করত, যেমন কমরেড মোফাক্খার, একজন নাম করা রাজনীতিবিদ, উনি আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতেন, চীনপন্থী, পূর্ব পাকিস্তানের সময় থেকে করতেন, ওনাকে মেরে ফেলল। কাউরান বাজার যে আপনার ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি ছিল শাহাবুদ্দিন ভাই, তাকে তার রুমের মধ্যে ঢুকে গুলি করে মেরে ফেললো এই কাউরান বাজারে। নারায়ণগঞ্জে ডেভিডকে মেরে ফেললো। আচ্ছা, আপনি ডেভিডকে মেরে ফেললেন, বিএনপির কিন্তু ওইখানে নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল। শামীম ওসমান তো পালিয়ে চলে গেছে। তো এরপরে যখন শামীম ওসমানরা আসলো, বিএনপির কেউ নেই। আপনি বুঝলেন ব্যাপারটা কি হলো? এই যে সবাই দোষ দেয় যে 15 বছরে বিএনপি কেন আন্দোলন করে সফল হতে পারে নাই, দাঁড়াতে পারে নাই, কারণ হচ্ছে এইটা। তো ওনারা এইটা কেন বললাম যে এনারা এই বুদ্ধিগুলা, এই জিনিসগুলো আগের থেকে তৈরি করছেন। এরপরে তো মাসুদ উদ্দিন চৌধুরী উনি প্রমোশন পেলেন, প্রমোশন পেয়ে উনি কুমিল্লার জিওসি হলেন, বুঝছেন, মানে মেজর জেনারেল হলেন। তারপরে ওনাকে দেওয়া হলো বিএনপি সবচেয়ে যে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জায়গা, যে 9 ডিভিশন, 9ম ডিভিশনের জিওসি। এটা সব সরকারই চায় তার বিশ্বস্ত একজন অফিসারকে ওখানে দেওয়ার জন্য, সেখানে তাকে দেওয়া হলো। আচ্ছা, উনি রক্ষী বাহিনীর কর্মকর্তা ছিলেন, তারপরে ওনার ওপেনার সার্জারি ছিল। উনি যে এই পর্যন্ত বিএনপি তাকে দিয়েছে, ওনার খুশি থাকার কথা ছিল না, ওনার আরও চাই। এর মধ্যে ডিজিএফআইতে নিয়ে আসা হলো একটা ধর্মীয় দলের অনুরোধে যে তাদের লোক নেই, তাদের একজনকে দিতে হবে। ব্রিগেডিয়ার এটিএম আমিন নামে একজনকে দেওয়া হয়। উনি একটা ডিরেক্টরেটের মানে একটা ব্যুরোর প্রধান হলেন আর কি। তো ওনাকে দেওয়া হলো সিটিআইবি, মানে কাউন্টার টেররিজম যেটা ব্যুরো আর কি। হ্যাঁ, কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো। আপনাদের খেয়াল আছে যে তখন যুক্তরাষ্ট্রে 9/11-এ ভয়াবহ বিমান হামলা হয়েছিল, তারপরে আমাদের দেশে এই যে জেএমবি বা অন্যান্য জঙ্গি তৎপরতা অনেক বেড়ে যাচ্ছিল। তাই এইটার প্রেক্ষিতে তখন এই একটা আলাদা ব্যুরো তৈরি করা হয় শুধু সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের দিকে খেয়াল করে। তো এই গুরুত্বপূর্ণ ব্যুরোটাতে আপনার এটিএম আমিনকে দেওয়া হয়। এটা দেওয়ার ফলে কি হয়, উনি বিদেশি যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, তারা তো বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, যেমন পাকিস্তান, মুসলমান দেশগুলোতে তারা এই জঙ্গি তৎপরতার নজর রাখা শুরু করে, কারণ তারা ভরকে গিয়েছিল। এখন তারা বাংলাদেশে যে কাজগুলো করতো, সভাপতি এই সিটিআইবি মানে এটিএম আমিন হচ্ছে তার সাথে মেইন লিঙ্কেজ, বুঝতে পারছেন? মানে তাদের সাথে তৈরি হলো সিআইএ, MI6 মানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা, জার্মান গোয়েন্দা সংস্থা, ফ্রেঞ্চ গোয়েন্দা সংস্থা, সবগুলা। তখন আমরা দেখলাম যে আমাদের অফিসারদেরকে শুধু নিয়ে যাওয়া হচ্ছে, ওই ব্যুরোর অফিসারদেরকে, বিভিন্ন অফিসারদেরকে বিভিন্ন দেশে কোর্স করার নাম করে, সেমিনারের নাম করে, এবং এই কাউন্টার টেররিজম তৎপরতার মধ্যে তারা সহায়তা করেছে আমাদেরকে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কেন আমাদের অনেক অফিসারকে তারা প্রশিক্ষণ দিয়েছে। আমাদের কোনো ধারণা ছিল না কীভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হয়, এগুলো তারা শিখিয়েছে। কিন্তু প্রবলেমটা হলো এটিএম আমিন একজন অত্যন্ত উগ্র মস্তিষ্কের অফিসার ছিলেন। আপনি মনে রাখেন যে জেনারেল মাসুদ হচ্ছে আমাদের মেধাবী মানুষ, উনিও উগ্র চিন্তা, মানে মাথা গরম চিন্তা করছেন, আর এটিএম আমিন হচ্ছে একটা উগ্র মস্তিষ্কের অফিসার। আপনি যে কোনো আর্মি অফিসারকে আগে জিজ্ঞেস করে দেখতে পারেন। এখন উনি এদের সাথে কানেকশনটা তৈরি করা শুরু করলো, বুঝতে পারছেন? অটোমেটিক হলো। এখন এনাদের মাথার মধ্যে ওনারা যেহেতু এগুলো ডিল করতেছে, ওনারা এগুলো নিয়ে এই কানেকশনগুলো নিয়ে চলতেছে। এর মধ্যে এসে ঢুকলো সুশীল শ্রেণী, একটা সুশীল শ্রেণী। এই সুশীল শ্রেণীটা হচ্ছে এই ওয়েস্টার্ন ব্যাক্ট এবং ইন্ডিয়া ব্যাক্ট। হ্যাঁ, এই সুশীল শ্রেণীটা কারা? সুশাসনের জন্য নাগরিক, সুজন নামে একটা সংস্থা, সিপিটি। আমি বলেই দিচ্ছি সিপিটি এরা তখন আপনি সেই সময় সাংবাদিকদের সাথে জিজ্ঞাসা করে দেখেন, ঢাকাতে এদের প্রতিদিন মানে 3টা-4টা করে বিভিন্ন আঙ্গিকে সেমিনার, বিভিন্ন বিষয়ে, সুশাসন প্রতিষ্ঠা, বাংলাদেশে এইটা জঙ্গিবাদ, এটা সেটা, এইগুলো নিয়ে আর কি। দেশের বিভিন্ন জেলা তারা সফর করা শুরু করলেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন কি, নাগরিকদের সাথে তারা একটা কি মানে সিভিল সোসাইটি নামে একটা শব্দ, এটা সবাই এটা নতুন করে আবার সারফেস করলেন। আমরা তখন দেখলাম যে অনেক রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড আমলা, ইউনিভার্সিটির শিক্ষক, সাংবাদিক, এগুলোর মধ্যে আস্তে আস্তে জড়ো হচ্ছে, এই যে ফোরাম তৈরি হচ্ছে। এই ফোরামগুলো দিয়ে ওনারা বেসটা তৈরি করলেন। এই বেসটা হচ্ছে ব্যাক বাই দিস গ্রুপ। আস্তে আস্তে এটা পরে জানা যাচ্ছে যে এরা এদের মাধ্যমে। তারপরে তৈরি হলো টুইসডে ক্লাব, এই মানে কূটনীতিবিদদের এখানে, এরা এখানে বসা, মানে বিভিন্ন এই কলকাঠি নাড়া শুরু করলো।
তো যেহেতু বাংলাদেশে আপনার 21শে আগস্টের গ্রেনেড বিস্ফোরণ হলো, এর আগে জেএমবির যে ঘটনাটা ঘটলো তার প্রেক্ষিতে পশ্চিমারা ঘাবড়ে গেল, এবং বেশি আর 10 ট্রাক অস্ত্রের যে ঘটনা, তো ভারতীয়রাও ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ার পরে এই তৎপরতা আরও জোরদার হলো। এখন এটিএম আমিন সাহেব পেয়ে গেলেন মজা, মানে উনি এটার মধ্যে কিন্তু কথাটা হচ্ছে ওনারা কিন্তু এই একটা জিনিস কি ঠেকাইতে পারছেন, এই যে বাংলাদেশের সব জেলায় যে বোমা বিস্ফোরণ হলো, ওনারা কোনো তথ্য পেলেন না কেন? 63 জেলায় তথ্য তো পান নাই। এত বড় গোয়েন্দা ব্যর্থতা কেন হইলো? তার কারণ ওনারা ওইদিকে নজর দিতেন না, ওনারা নজর দিচ্ছেন নিজেদের অন্য কিছু বুঝাচ্ছেন। মইনুল আহমেদকে নিয়ে এসে সেনাপ্রধান বানালেন। মইনুল আহমেদ তখন তার উপরে আরও 7 জন ছিলেন অফিসার, সিনিয়র অফিসার। আমি শুধু সিনিয়রিটি দিয়ে সেনাবাহিনীতে সেনাপ্রধান হয় না, যোগ্যতা লাগে। তার থেকে অনেক যোগ্য অফিসার ছিলেন, যেমন মেজর জেনারেল রেজাবুল হায়দার ছিলেন, অনেক নাম করা অফিসার। তার সেনাপ্রধান হওয়ার গেজেট বেরিয়ে যাচ্ছে, সেটাকে ঠেকিয়ে দিয়ে এই মইনুল আহমদকে সেনাপ্রধান বানানো হলো জোর করে। মানে উনি অনেকটা জোর করলেন। কেন? যে না, উনি আমার কোর্সমেট, ওনাকে যদি আমি সেনাপ্রধান বানাই তাহলে ওনারা বিএনপিকে দেখবেন। কেন বিএনপিকে দেখতে হবে? কেন সেনাবাহিনী কি রাজনৈতিক একটি সংগঠন? রাজনৈতিক সংগঠন তো না। এটা কিন্তু এই যে চক্রগুলা কিন্তু গুছাচ্ছে, আপনি দেখেন। এখন এই চক্রগুলা তারপরে কাজ শুরু করলো, যে এই মানে একটার পর একটা জিনিস তৈরি করা শুরু করলো। তারপরে তো আপনার 6 সালে বিএনপি মানে আপনার যখন চলে গেল, এর মধ্যে কিন্তু এটা গুছিয়ে ফেলছে। বিএনপি যেদিন ক্ষমতা ছাড়লো তার 2 কি 3 দিন পরে নতুন একটা রাজনৈতিক দল এরকম ফ্লারিশ করলো। দেখা গেল বিএনপি থেকে আলমগীর কবির সহ আরও কয়েকজন চলে গেছে, ওই দলে চলে গেল। তখন সবাই মানে অ্যালার্ম হয়ে গেলো যে তাহলে তো এরকম কিছু হচ্ছে। এখন ব্যর্থতাটা কিন্তু আপনি বলেন যে বিএনপির সরকারের, তারা এত কিছু যে হচ্ছে, এটা কোনো কিছু খবর রাখে নেই। তারা কেন খবর রাখতে পারে নাই? বিশ্বস্ত লোকগুলা, গোয়েন্দা সংস্থার প্রধান এক এক জায়গায়, এই জায়গায় বসছে, সেই জায়গায় বসছে, মানে এরাই বসে আছে। তাহলে আপনি এরা কোথা থেকে তথ্য পাবে? এরাই তো কাজগুলা করছে। কথাটা তাই। এটা একটা সরকারের কখনোই করা উচিত না যে আপনার আত্মীয় বলে কাউকে বসিয়ে দিবেন বা আপনার কোর্সমেট বলে কাউকে বসিয়ে দিবেন তাহলেই যে এই ঘটনাগুলো ঘটে। কেন তাদের উপর তো কেউ নজর রাখে নাই, যেটা ঘটেছে আর কি। ওনারা তো মনে করেছেন মাসুদ উদ্দিন চৌধুরী তো আমাদের লোক, এটিএম আমিন তো এইখান থেকে রেফারেন্স আসছে আমাদের জোটের একজনের লোক, এই গোয়েন্দা প্রধান তো আমার লোক, মানে এভাবে জিনিসগুলো হয়েছে। সেনাপ্রধান তো আমার লোক, এরকম একটা ধারণা। সুতরাং কারো উপরে নজর রাখা হয় নাই। এখন 2006 সালে বিএনপি মানে ক্ষমতা ত্যাগের পরে কি হলো দেখেন, লগি বৈঠার ঘটনা হলো। আপনি ঢাকার মধ্যে পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকলো, কিছু করলো না। কেন দাঁড়িয়ে থাকলো? কিছু একটা হচ্ছিল বলেই তো দাঁড়িয়েছিল, তাই না? এটা তো স্বাভাবিকই বোঝা যায়। তা নাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, তারা কিছু করছে না। তারপরে দেখেন হাসান মাসুদ চৌধুরী, উনি সেনাপ্রধান ছিলেন, উনি ইয়াজউদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন, হঠাৎ করে উনি পদত্যাগ করে বসলেন। এই লগি বৈঠার পরে তখন কিন্তু আওয়ামী লীগের অবরোধ হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। তারপরে কিন্তু নির্বাচনটা ঘোষণা হয়ে গেছে এবং মোটামুটি সবাই যাবে এরকম একটা অবস্থা। কারণ উপায় নেই, যাবে। জাতীয় পার্টিও যাচ্ছে নির্বাচনে। হঠাৎ করে জেনারেল এরশাদকে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তারটা তখন কিন্তু ঘটনাটা পুরোটা উল্টে দিল। জেনারেল এরশাদ তখন ঘোষণা করে দিল জাতীয় পার্টি আমি নির্বাচনে যাব না। প্রেক্ষাপট আর একটা বাড়ল। এই জেনারেল এরশাদকে এই যে চক্রটা, এই চক্রটাই বলেছিল যে আপনাকে আমরা গ্রেপ্তার করব, এটা একটা সাজানো নাটক, এবং এইটা আপনি মানে ডিসক্রেডিটেড হবে ইয়াজউদ্দিন সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার, তা আপনি তখন নির্বাচন থেকে সরে যাবেন। একই সাথে হাসান মাসুদ চৌধুরী উনি পদত্যাগ করলেন, মাইন্ড ইট। তারপরে হচ্ছেন কি, শেখ হাসিনার কাছে এই চক্র চিরকুট পাঠাতেন। আমাদের কোনো একজন মানে আমার একজন সিনিয়র সাংবাদিক তার অফিস ব্যবহার করে, তো ওখান থেকে চিরকুট পাঠাতে তো ওনার মানে শেখ হাসিনাকে যে আপনি কোনোভাবেই এই দিকে যাবেন না, নির্বাচনে যাবেন না, আমরা কিন্তু অন্য কিছু করছি, মানে আপনি এই নির্বাচনে গেলে কিন্তু অত ভালো করতে পারবেন না, মানে এরকম আর কি। এখন এর মধ্যে দেখেন মেজর জেনারেল মতিন, যে পরে উপদেষ্টা হয়েছিলেন, উনি কিন্তু আগে ডিজি ছিলেন। উনি বিএনপি আমলে দুর্নীতি দমন ব্যুরো, কমিশন না, দুর্নীতি দমন ব্যুরোর আপনার ডিজি ছিলেন। তারপরে জেনারেল গোলাম কাদের, উনি এনএসআই ডিজি ছিলেন বেগম জিয়ার সময় 1991 সালের পরে। তো উনি দেখলাম যে উনি ঢাকাতে মানে চিটাগাংয়ে থাকতেন। উনি চিটাগাং রিটায়ার করেছেন তখন। উনি চিটাগাং থেকে ঢাকায় এসে ওনার ভাইরার বাসায় থাকতেন। তাই ভাইরার বাসায় আসতে সবসময় আমাকে উনি খবর দিতেন, আমরা দেখা করতাম। দেখি আমাদেরকে উনি খবর দেন, কিন্তু আমি খবর পাচ্ছি উনি ঢাকায়। তো তখন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল মঈন, এই দুজনের মধ্যে একটা বিষয় নিয়ে আপনার একটু মতদ্বৈততা হয়েছে। কি যে মাসুদ উদ্দিন চাচ্ছিল যে এটা পুরো মার্শালও দিবে, আর মঈন আহমেদ উনি ছিল কূটনৈতিকভাবে মার্কিন, তারপরে ব্রিটিশ, ভারতীয়, এই মানে বলয়টার মধ্য থেকে ওনাকে বলা হচ্ছিল যে
এটাকে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, পুরো মার্শাল না। তো এখন এটা নিয়ে দ্বন্দ্বতা, 9 ডিভিশন ছাড়া তো কিছু হবে না, সেনাবাহিনী কিছু মানে মইনু আহমেদ কিছু করতে পারবে না। তো এই গণ্ডগোলটা নিরসনের জন্য জেনারেল মতিন তখন ঢাকায় আসছিলেন। এখন জেনারেল মতিনের অধীনে ব্রিগেড কমান্ডার ছিলেন হচ্ছেন মইনু আহমেদ এক সময়, আর জেনারেল মাসুদও ওনার ঘনিষ্ঠ। সুতরাং উনি এসে মুরব্বী হিসাবে এনাদের দুজনের এটা মিটমাট করে দিলেন যে না, এটা ঠিক আছে, মিলিটারি ব্যাক গভর্নমেন্ট হবে। এই হলো ওনারা করছিলেন। তা এরপরে আমরা দেখলাম যে এনারা তো সব উপদেষ্টা হয়ে গেলেন। হ্যাঁ, মানে উনি জেনারেল গোলাম কাদের, এরা সব পরিচিত লোকজন দেখি উপদেষ্টা হয়ে যাচ্ছে। এরা সবাই বিএনপিপন্থী হিসেবে পরিচিত। আমি বিএনপিপন্থী বলবো না, এনারা ছিলেন জাতীয়তাবাদী আর কি, বাংলাদেশি জাতীয়তাবাদের সমর্থক। এখন দেখেন, আমার কথাটা হচ্ছে যে বিএনপি একটা রাষ্ট্র পরিচালনা করেছে, বা তারপরে তারা ক্ষমতা নেই, কিন্তু তাদের তো দলটা আছে, তাদের তো সোর্সিং আছে, তারা এইগুলো কেন টের পেল না? এটা একটা বিএনপির আপনি ব্যর্থতা বলতে পারেন। আর আওয়ামী লীগের ব্যাপারটা আমি বলবো যে আওয়ামী লীগ এটার সাথে জানতো সব কিছু, যে চিট রিক্রুট পাঠানো হচ্ছে, কী করা হবে না করা হবে, ভারত থেকেও বলা হচ্ছে, এরা যোগাযোগ করছে হাতে রাখার জন্য। অফকোর্স এটার পরিকল্পনাটাই হচ্ছে তখন ছিল যে না, বিএনপি তাদের মানে যেই যারা এটা গুছাচ্ছে, যে বিএনপি জঙ্গিবাদটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন নিয়ন্ত্রণ তো বিএনপি তো এদেরকে দায়িত্ব দিচ্ছে, এরা তো করতে পারেনি। এই যে এটিএম আমিন, তো এটিএম আমিনই আবার এই চক্রের সাথে, তো দায়িত্বটা তো ওনার ছিল। যে ওনারা এগুলোকে আরো অ্যাগ্রাভেট করেছেন, না দেখেও না দেখার ভান করেছেন, যাতে বিএনপিকে সরানো যায় তাদের ব্যক্তিগত স্বার্থে, তাদের ইগো থেকে। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী হয়তো চেয়েছিলেন তাকে সেনাপ্রধান বানানো হোক, তার কিছু ক্ষোভ ছিল। আবার অন্য কিছু বিষয় নিয়ে মতদ্বৈততা ছিল, জনাব তারেক রহমানের সাথে তার কিছু মতদ্বৈততা ছিল, এগুলো উনি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এই সুযোগগুলো নিয়েছে অন্যান্য শক্তিগুলো। এবং আমি তো আপনাকে আগেই বললাম যে আমাদের মিডিয়ার এই যে কিছু কতিপয়ের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা এগুলোকে অনেকভাবে প্রশ্রয় দিয়েছে এবং এগুলো তৈরি করার জন্য উস্কিয়েছে। সবসময় তাদের বক্তব্য আমি সারা জীবন দেখেছি যে বিএনপি হচ্ছে চীনপন্থী, বিএনপি হচ্ছে ভারত বিরোধী, একটা কথাবার্তা বলে তারা করতে গিয়ে সবসময় এই একটা দলকে মানে আপনার প্যাট্রোনাইজ করার চিন্তা করতো। যারা ওইখানে আছে সবগুলো হচ্ছে বিএনপির বিশ্বস্ত লোক, 111 করলো, সব করলো। মানে এটাকে আমি বিশ্বাসঘাতকতা আপনি বলেন বা আপনি দেশের প্রতি, আমি শুধু বিএনপির প্রতি না, বিএনপি একটা রাজনৈতিক দল, এটা বাংলাদেশের প্রতিটা জিনিসকে নষ্ট করে দিয়েছে। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে শাসন ব্যবস্থা, একটা সরকার যেভাবে চলে, মিডিয়া যেভাবে চলে, রাজনীতি যেভাবে চলে, ব্যবসা যেভাবে চলে, আপনার বলেন কোনটা এটা নষ্ট হয়নি? আপনি তারপরে যে দীর্ঘ 17 বছর বিভিন্ন জিনিস দেখেছেন, এগুলো কোনটা হয়নি? তখন আমরা কি দেখেছি আরও, এই যে দুইটা একটা ইংরেজি আর একটা বাংলা সংবাদপত্র, তারা সমস্ত কিছু তাদের এই 111-এর মানে বুদ্ধিদাতা, পরামর্শদাতা সব কিছু নিয়ন্ত্রণ করছে, রিপোর্ট করছে, যার খুশি তার চরিত্র হনন করছে। তারেক সাহেবের, বেগম জিয়ার, শেখ হাসিনার, কার না? সমস্ত রাজনীতিবিদ হচ্ছে চোর, সমস্ত ব্যবসায়ী হচ্ছে চোর, সবাই হচ্ছে চোর। সাংবাদিক যারা ওদের বিরুদ্ধে তারাও সব খারাপ। মানে একটা ম্যাসাকার অবস্থা করে ফেললো আমাদের সমাজের মধ্যে। আমরা তো এর মধ্যে ধরেন বিভিন্ন সাইট দিয়ে খোঁজ খবর রাখি। তা সুতরাং আমরা কি করতাম, যখন আমরা খবর পাচ্ছিলাম যে এরা তো পুরো বিএনপিকে শেষ করে দিবে, এদের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শেষ করে দেওয়া, মানে এদের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শেষ করে দেওয়া। ওই যে আরেকটা দল বানাচ্ছিল কিংস পার্টি, ওরা ওইটা লোক দেখানো, ওটা হচ্ছে মানে একটা মানে আপনার মানে একটা মানে তৈরি করেছে, আবরণ তৈরি করেছে যে না আমরা জাতীয়তাবাদী একটা জিনিস তৈরি করি। তো অল বুলশিট। তাদের ছিল ওই যে তাদের যে মুরব্বীরা করছিল বিএনপিকে ক্রাশ করো, এদের কেন এক্সট্রিম একটা সেকুলার দলকে আমার আনতে হবে, এই সমস্ত, এটা হলো কথা আর কি তাদের। তখন আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম। তা আমার তো সোর্সিং ছিল, আমার পরিচিত অনেক অফিসার তো ডিজিএফআইতে ছিল, এনএসআইতে ছিল। আমি যে জেনারেল মতিনের কথা বললাম, উনি যত কিছুই বলেন, উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি একজন সৎ মানুষ, জাতীয়তাবাদী মানুষ। হয়তো উনি 111 মানে সহায়তা করেছেন, কিন্তু এই মূল অপরাধী হচ্ছে এই যে শেখ মামুন খালেদ, এটাই আমি। এখন একদিন আমাদের একটা সোর্স ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, যে আমার কয়েক বেশ জুনিয়র মিলিটারি একাডেমিতে, তো আমার সাথে ঘনিষ্ঠ ছিল। ও তখন ডিজিএফআইতে আপনার এই মামুন খালেদের আন্ডারে কাজ করতেন। তো একদিন সে বিকালবেলা আসলো, এসে আমাকে দিল যে জরিপ রিপোর্টটা, যে নির্বাচন যে হবে 2008 সালে, তখন কিন্তু আবার একটা হয়েছে যে না বিএনপি নির্বাচনে যাবে। ওই যে জনাব তারেক রহমানকে অলরেডি তখন আপনার ছেড়ে দেওয়া হয়েছে, উনি আহত হয়েছেন চিকিৎসাধীন এই অবস্থার মধ্যে আর কি, তারপরে তিনি বিদেশ চলে গেলেন। এই ঘটনার পরেও তো বেগম জিয়া রাজি হলেন যে ঠিক আছে নির্বাচনে যাব, দেশের স্বার্থে যাব, সেটা আরেকটা পার্ট। তো তখন ওই একটা নির্বাচনী জরিপ আমাকে দিল। তো
তো জরিপটাতে দেখি যে বিএনপির আসলে যে পুরো দেশের আপনার মানে প্রতিটা আসন বেসড জরিপ চালানো হয়েছে, যে ধরেন এই প্রার্থীকে দিলে বিএনপি কয়টা ভোট কেরম পাবে, একে দিলে কেমন পাবে, আওয়ামী লীগের এই প্রার্থী দিলে কেমন পাবে, এই প্রার্থী দিলে কেমন পাবে, সম্ভাব্য জামাত, জাতীয় পার্টি সব এরকমভাবে 300টা আসনের ওইখানে জরিপ আর কি। তো জরিপটার দেখা যাচ্ছে যে বিএনপি তখনও মানে গ্রামাঞ্চলে এবং মফস্বল এলাকায় মানে এলিট শ্রেণী বাদে, এই যে ঢাকা বা চট্টগ্রামের এই তথাকথিত সুশীল এবং এলিট শ্রেণী বাদে এত প্রচারণার পরেও অসম্ভব জনপ্রিয়। এবং ওখানে করা হচ্ছে যে বেগম জিয়ার জনসভাগুলোতে লোক বেশি হচ্ছে। আর তখন আমরা দেখছিলাম যে শেখ হাসিনা কিন্তু খুব একটা জনসভা ঢাকার বাইরে বা বড় শহরের বাইরে করছেন না, যেটা খুব অস্বাভাবিক একটা রাজনৈতিক দলের জন্য। আর বেগম জি একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যাচ্ছেন, রাতে 3টায় যাচ্ছেন, তখনও ওখানে গিয়ে লোকজন বসে আছে তাকে কথা শোনার জন্য। তো ওখানে দেখা যাচ্ছে যে বিএনপি তখনও 155টা বা এরকম আসন, তার বেশি কিছু আসন পেতে পারে, এটা সম্ভাবনাটা ওইখানে। এবং যদি জোটগতভাবে যা জামাতের সাথে নেয় তাহলে আরও কিছু বেশি পাবে। তা আমি বললাম যে ভালো কথা। এখন ওই অফিসার বললো যে স্যার এটা তো দেওয়ার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমাদেরকে আমি সিদ্ধান্তটা জানতে পেরেছি যে বিএনপিকে 30 থেকে 40টার বেশি আসন দেওয়া হবে না। এটা নির্দেশ দেওয়া হয়েছে, জেনারেল মইনু আহমেদ নির্দেশ দিয়েছে। তো এইটা আমি বললাম যে কীভাবে করবে, আমার তো মাথা খারাপ, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে করবে, কমিয়ে নিলে 100টা 80টা করতে পারে, এটা কীভাবে বলো কি স্যার, এইটা আমি বলতে পারবো না, এটা আমার শেখ মামুন খালেদ স্যার এটা দেখতেছে, এখন উনি কোন অফিসারদেরকে নিয়ে কাদেরকে নিয়ে করছে এটা আমাকে বাইরে রাখছে, আমি এটার মধ্যে নাই। আর এটিএম আমিন স্যার তখন অলরেডি পোস্টিং হয়ে মেজর জেনারেল হয়ে আনসারের ডিজি হয়ে চলে গেছেন, যে উনি এটার আর সাথে জড়িত। এখন আর তো আমার ও এইটুকুই দিতে পারলো আমাকে, তো এইটা আমার জন্য যথেষ্ট। এখন আমি তখন আমার ওই যে অফিসে বসতাম, তো ওইখানে আমার একজন কোর্সমেট বসতো, মেজর খলিল বিন ওয়াহিদ, রিটায়ার। তা আমার ওই অফিস থেকে আমি আমার ডিফেন্স জার্নাল তখন বের করতাম দৈনিক, আমার দেশ থেকে চলে এসে। তো মেজর খলিল বিন ওয়াহিদ ও জাতীয়তাবাদী একজন মানুষ, দেশপ্রেমিক মানুষ। তা তাকে বললাম যে এখন কি করা যায় এই দেখতো। তা আমাদের আরেকজন সিনিয়র ছিলেন এনএসএ-এর ডিরেক্টর। তো উনি কোনো রাজনীতি করতেন না, একজন নামাজি ভদ্রলোক মানুষ, খুব দেশপ্রেমিক মানুষ। তো উনিও আমাদেরকে এরকম মাঝে মাঝে মানে দিতেন, বিভিন্ন বিষয়ে তথ্য দিতেন যে কোথায় কি হচ্ছে, কে কি করছে। তা আমরা ওই স্যারকে ফোন করলাম। তো ওনাকে ফোন করার পরে উনি বললেন যে তোমরা মানে সন্ধ্যার দিকে আসো। তো তখন এই ছেলেটা আসছে 4টার দিকে মনে হয়। তো তখন তো এত যানজট ছিল না। তা আমি মেজর ওয়াহিদের গাড়িতে করে আমরা দুজন ওখানে চলে গেলাম, খলিল বিন ওয়াহিদের আমি। তো গিয়ে দেখি অন্যান্য অফিসার চলে গেছেন, তো উনিও আসেন। তো ওনাকে গিয়ে বললাম যে স্যার এটা তো ডিজিএফআই রিপোর্ট, আমার কিন্তু বলা হচ্ছে যে 30 না 40টার বেশি বিএনপিকে দেওয়া হবে না। তো উনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন দাঁড়াও। তো নিজে গিয়ে ওনার লকার খুললেন, যেখানে গোপনীয় দলিলপত্র রাখা হয়, খুলে উনি নিজের ওই এনএসআই রিপোর্ট বাইর করলেন। বাইর করে ওটা ওনার ওই রুমের মধ্যেই ফটোকপিয়ার ছিল, উনি কপি করলেন, কপি করে আমাদেরকে দিলেন। যে বলে দেখো আমাদেরটা কি। তো দেখলাম যে কাছাকাছি, মানে দুইটা গোয়েন্দা সংস্থার জরিপ কাছাকাছি, মানে দুইটাতেই দেখা যাচ্ছে বিএনপি কিন্তু জনপ্রিয়তায় তখনও গ্রাউন্ড লেভেলে এগিয়ে আছে। আর আওয়ামী লীগও যে খারাপ করবে তা না, অনেক ভালো আওয়ামী লীগের অবস্থা। কিন্তু এই এলিট শ্রেণী, যেমন ঢাকা, চট্টগ্রাম, এলিট শ্রেণীর মধ্যে আওয়ামী লীগের সমর্থন বেশি, মানে যারা এই প্রভাবিত হয়েছে। তো এখন স্যারও একই কথা বললেন যে আমাদেরকেও এটা নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, যে একদম বিএনপিকে 30 থেকে 40টার বেশি আসন থাকবে। আমি সেটা করবে কীভাবে, বলে যে এইটা আমি বলতে আমি ওইটার বাইরে, আমাকে ওইটার মধ্যে রাখা হয়নি, কেন আমাকে ওরা চেনে, এটা আলাদা চক্র, আর এনএসএ এটার মধ্যে ওভাবে জড়িত হচ্ছে না, এটা জড়িত হচ্ছে মেনলি ডিজিএফআই, মানে এই মামুন খালেদ স্যার, উনিও বললো এটা মামুন খালেদ মানে করছেন এবং এটিএম আমিন করছেন এই ইয়ের থেকে। তো এটিএম আমিন কেন, উনি তো আনসারের ডিজি। বলে কি তুমি কি বুঝতেছো না যে উনি এই পরিকল্পকদের একজন, এই যে 111, তারপরে এই যে ধর পাকড় সমস্ত প্রক্রিয়াটা তো, এবং শেখ হাসিনাকে উনি সেফ হাউসে নিয়ে এসে ওই যে মইনের সাথে বসিয়ে দেওয়া গোপনে, মানে তখন শেখ হাসিনা গৃহবন্দী, সেখান থেকে এই এটিএম আমিন গাড়িতে করে নিয়ে আসছে রাত্রেবেলা, নিয়ে এসে ওখানে মইনের সাথে বসিয়ে দিয়েছে, হ্যাঁ, ওই মানে চুক্তি করার জন্য যে কিভাবে তাদেরকে আনবে। এটা ভারতের মানে চাপে করা হয়েছে প্রেসক্রিপশনে। তখন কিন্তু মঈন শেখ হাসিনার পা ধরে সালাম করেছে, জেনারেল মঈন, একটা সেনাপ্রধান। স্যার বললো যে একটা কাজ করো, ম্যাডামের কাছে নিয়ে যাও এগুলো, গিয়া বলো যে এই অবস্থা। এখন বিএনপিও তো তার সোর্স দিয়ে একটা জরিপ চালিয়েছে, আরও অনেকগুলো সংস্থা জরিপ চালিয়েছে, সব বিএনপির ইয়ের মধ্যেও দেখা যাচ্ছে যে তাদের অবস্থা 50-50। তা আমি আর ওয়াহিদ ওখান থেকে গুলশান অফিসে চলে গেলাম, গিয়ে দেখি ওইখানে প্রচণ্ড ভিড়, নেতাকর্মীরা নির্বাচনের আগে সারা দেশের নেতাকর্মী ভিড়। এখন মারুফ কামাল খান সোহেন ভাই হলো আমার সবচেয়ে ঘনিষ্ঠ,
তা আমি সোহেল ভাইয়ের কাছে রুমে গিয়ে দেখি ওখানে তিল ধারণের অবস্থান নাই। তো সোহেল ভাই বললো কি, আমি বললাম যে না, তাহলে পরে কথা বলবো, ওখানে তো কিছু বলা যাবে না এই বিষয়ে। তো ফোন করলাম মেজর জেনারেল ফজল আলী আকবর, যিনি প্রধান আমাদের বেগম জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো ভাগ্যক্রমে উনি তখন ওই অফিসে ছিলেন। তো উনি নেমে আসলেন নিচে, তো বললো কী হয়েছে। তো ওনাকে এক কোনায় নিয়ে যে আমরা এই জরিপ রিপোর্ট দুইটা আমি আর মেজর খলিল দুজনে দেখালেন যে স্যার দেখেন এই অবস্থা, এবং এই কথা বলা হয়েছে। তখন নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। স্যারেরও মাথা খারাপ, বলে যে আমরাও তো জরিপ করছি, তো এই আমাদের এত খারাপ হওয়ার তো কথা না। আমরা ঘন্টা দুয়েক অপেক্ষা করলাম যে বেগম জিয়ার সাথে দেখা করা যায় কিনা। তো এত নেতাকর্মী সারা দেশের যে তখন ফুরসত পাচ্ছিল, তো পরে স্যার বললেন যে তোমরা চলে যাও, আমি রাত্রে যত লাগে আমি থাকবো, ম্যাডাম খালি হলে এটা ওনাকে দিব। তো পরে জেনারেল ফজল আলী আকবরের কাছে শুনেছি যে উনি যখন ম্যাডামের কাছে দিয়ে পুরোটা ব্যাখ্যা করলেন, তো ম্যাডাম বলে যে আমাকে এত আসন কিভাবে কম দিবে তারা, হাউ ইট ইজ পসিবল। করে 100টা দিতে পারে, 80টা দিতে, 30টা দিবে আমাকে, 40টা দিবে বিএনপিকে। এই অবস্থায় উনি বিশ্বাস করতে পারছিলেন না। আরও কয়েকটা সোর্স থেকে ওনারা কিছু এরকম ধরনের খবর পেলেন যে বিএনপিকে আসলে করতে দেওয়া হবে না, ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এরকম একদম ভারতের পরামর্শটা ছিল যে জেনারেল মঈন নাকি ওই, আর এটা আরেক ব্যাপার, ওইটা আমি এখানে অত আনতে চাই না, যে ওই যে মিটিংটার কথা বললাম গোপনে, সেখানে একটু বলতে চেয়েছিল বিএনপিকে আমরা 60-70টা আসন দিই। ওইখানে বলা হয়েছিল যে না, ওইখানে ভারতের একজন উপস্থিত ছিলেন, বলছিলেন যে না, বিএনপিকে ক্রাশ করতে হবে 30-40টার বেশি। ওরাও বলছিল, ওখান থেকে আসছে 30-40টা মূলত নির্দেশনাটা, ওরা বিএনপিকে ক্রাশ করতে চাচ্ছিল। ম্যাডাম আসলে পরে দেখে ঠেকে বিশ্বাস করতে পারছিলেন। তা উনি একবার পরে বিভিন্ন জায়গা থেকে পাওয়ার পর মনে করেন তাহলে আমরা নির্বাচন থেকে সরে যাই। এটা তখন সেনাবাহিনীর একটা অংশ, অনেক সিনিয়র কিছু অংশ, তারাও এটা চাচ্ছিলেন যে এই অবস্থায় নির্বাচন করে দেশকে আমরা অস্থিতিশীল করতে পারি না। তো সুতরাং তারাও বিএনপিকে একটা মেসেজ দিয়েছিল যে আপনারা নির্বাচন থেকে সরে আসেন। তখন বিএনপির বন্ধু প্রতিম যে রাষ্ট্রগুলো আছে, একটা ধনী মুসলিম রাষ্ট্র এবং আরও কয়েকটা দেশ যারা বিএনপির সাথে খুব ঘনিষ্ঠ, ম্যাডামকে খুব সম্মান করেন, জেনারেল জিয়াকে সম্মান করতেন, তাদের সাথেও যখন যোগাযোগ করা হয়েছিল, তারাও বলছিল ঠিক আছে তোমরা যদি নির্বাচনে না যাও আসো, তাহলে নির্বাচনটা তো গ্রহণযোগ্যতা পাবে না, কারণ তোমরা ইমিডিয়েট পাস সরকারের 2/3 মেজরিটির দল, তো তাহলে আবার নির্বাচন হবে, এটার একটাই থাকবে না। তো এরকম একটা জিনিস ম্যাডামের মাথায় চলছিল। কিন্তু তখন একটা দলের তারা এটা চাচ্ছিল না, তারা চাচ্ছিল নির্বাচনে যাওয়ার জন্য, কারণ তাদেরও আবার আশঙ্কা ছিল যে নির্বাচন যদি না হয় তাহলে হয়তো জেনারেল মঈন মার্শালও দিয়ে দিতে পারেন, মার্শালও দিয়ে একটা ক্র্যাকডাউনে যেতে পারেন। তার কারণ জেনারেল মঈন তখন ওই যে ঘোড়া এনেছিল না একটা দেশ থেকে, অলরেডি তাদের খপ্পরে চলে গেছে। এখন যদি আরও ক্র্যাকডাউন করে তো আরও বেশি ক্ষতি হবে, এটা হয়তো তাদের মাথায় ছিল, যেটা আমি বুঝি আর কি। তা যা হোক, তারপরে তো নির্বাচন হলো, আপনারা দেখছেন কি হয়েছে। বাইরে তো অনেকেই ছিল, সবার নাম তো জানা যাবে না, আর সবার নাম আমি এখনও আমি বলতে চাই না আসলে। আর যারা জুনিয়র অফিসার ছিল, ধরেন আপনি কথার কথা ধরেন যে লেফটেন্যান্ট কর্নেলটা বা মেজরটা কাজ করেছে, একটা জেনারেল যদি বলে বা আপনার সেনাপ্রধান যদি বলে, তার পক্ষে এটাকে অস্বীকার করা অ্যাভয়েড করা খুব কম অফিস, এটা সম্ভব না, আর্মির মতো প্রতিষ্ঠানে। এখানে সেনাবাহিনীকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা জেনারেল মঈন, হি ইজ দ্য মেইন ক্রিমিনাল। এই লোকগুলো মেইন ক্রিমিনাল। এটিএম আমিন তো তারপরে দুবাই চলে গেছে, এখনও দুবাইতে। সে নাকি আসছিল গত বছরের প্রথম দিকে, আবার চলে গেছে। এখন থাকলে সে ধরা পড়তো। এই এটিএম আমিন এই কাজগুলো করেছে, এই মামুন খালেদ এরা করেছে। তো এই কাজগুলো এরা এখন এদের আন্ডারে যারা ছিল, ধরেন মেজর যারা ছিল, তাদের আদেশ পালন করেছে। সেনাবাহিনীকে দোষ দেওয়া যাবে না। সেনাবাহিনীকে দোষ দেওয়া গেলে আমাকে যারা এই তথ্যগুলো বা আমার মতো অন্যদেরকে যারা এই তথ্যগুলো দিচ্ছিলেন তারা কি, তারা তো সেনাবাহিনীর অফিসার। পরে যারা ম্যাডামকে বলেছিলেন যে এটা ব্রিগেডিয়ার ওয়াজেদ ঠাকুর এখনও বেঁচে আছেন, ওনাকে জিজ্ঞাসা করেন, 7 বিএমএ লং করছে উনি, তো লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি তখন সিজিএ ছিলেন, উনি বেঁচে আছেন। গোয়েন আস্কিম যে তারা কী চেয়েছিলেন তখন। ব্রিগেডিয়ার মাহমুদ তখন ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ছিলেন, ওনারা কী চেয়েছিলেন। ওনারা সবাই দেখতেছিলেন যে এইভাবে দেশ তো আরেকটা প্রতিবেশী বা একটা শক্তিশালী দেশের অক্ষয়তে বলয়ে চলে যাবে বা আমাদের এই রাজনীতি মিসমার হয়ে যাবে। তারা তো ঠেকাতে চেষ্টা করেছেন, পারেন নাই, সেটা অন্য ব্যাপার। শেষের দিকে মেজর জেনারেল মতিন স্বরাষ্ট্র উপদেষ্টা অকথ্য ভাষায় সেনাপ্রধান মঈনকে বকাবকি করছিলেন, বলছিল যে তুমি কি দেশটাকে এদের হাতে তুলে দিতে চাও? আমরা কি এটার জন্য এগুলো করেছি? তোমরা এইভাবে দেশ ধ্বংস করে ফেলবা, এটা তো আর্মি ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস, তুমি কী করতেছো? উনি কিন্তু এটা চায় নাই, উনি এসে শেষের দিকে বুঝেছে যে এটা তো সর্বনাশ করে ফেলতেছে,
জেনারেল গোলাম কাদেরও এটা বুঝতে পারছে সর্বনাশ, কিন্তু ওনাদের তখন করার কিছু ছিল না। শেখ মামুন খালেদ যাদেরকে দিয়ে এই কাজগুলো করেছে, ব্যালট ছাপিয়েছিল, 20 থেকে 22 ভাগ ব্যালট পেপার ছাপা হয়েছিল, এগুলো সব আসনগুলোতে চায়নি। যেই আসনগুলোতে বিএনপি ধরেন 5-10 হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার কথা, সেই আসনগুলো টার্গেট করেছিল। সাংবাদিক, বিদেশি সাংবাদিক, তারপরে যে পর্যবেক্ষকদেরকে নেওয়া হতো এমন জায়গায়, মানে যেসব জায়গাগুলো একদম সলিড, সেখানে কোনো কিছু হয় নাই, একদম সুন্দর নির্বাচন হচ্ছে দেখানো হচ্ছে। আর ওই জায়গাগুলোতে অনেক কিছু হয়েছে, আপনি এগুলো সিল মারা হয়েছে, আগের থেকে ঢুকানো হয়েছে। এটিএম আমিন, এটিএম আমিন বেশি করেছেন। এটিএম আমিন হচ্ছে কি আনসারের আপনার কিছু একদম ডাইহার্ড কিছু দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগপন্থী অফিসারকে উনি হাতে নেন, আর নিয়ে উনি একটা চক্র বানান, টাকা পয়সা ওনাকে দেওয়া হয়। আর এলজিআরডি যে উপদেষ্টা ছিলেন আনোয়ার ইকবাল, মানে উনি আগে তো র্যাবের ডিজি ছিলেন, ওনার ওই যে গাড়ি কম পড়ছিল, গাড়িগুলো উনি বিভিন্ন জায়গায় বলে গাড়িগুলো দিয়েছিল। তো ওনারা ওই আসনগুলোতে টার্গেট করেন। আপনি মনে রাখবেন, আপনি যদি 20টা আসনে ভোট এদিক করে ফেলতে পারেন, 40টা আসন এফেক্টেড হয়, বুঝতে পারছেন? আপনার হয়তো খেয়াল আছে, তখন অনেক রিপোর্ট হয়েছিল নির্বাচনের পরে যে বহু আসনে দেখা যাচ্ছে যে 100%-এর বেশি ভোট পড়েছে। পৃথিবীর কোথাও পড়ে, আমেরিকাতে কত ভাগ ভোট পড়ে, 55 ভাগ 52 ভাগ ভোট পড়ে, ব্রিটেনেও তাই পড়ে। হ্যাঁ, আমাদের এখানে এরকম হয়েছে তখন। এই জিনিসটাকে বন্ধ করা দরকার, এই যে ইম্প্যাক্টটা। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যারা রাঘব বোয়াল ছিল, আপনি তো অনেকে পালিয়ে গেছে, বিদেশে আছে, আপনি পারবেন না হয়তো এদেরকে ধরতে, কিন্তু যারা আছে তাদের মাধ্যমে অন্ততকে বের করেন। যে তারেক রহমান সাহেবের গায়ে আপনি এরকম, বা অন্যান্য ব্যবসায়ী, শুধু তারেক রহমান সাহেব না, ওনার ব্যাপারটা হচ্ছে যে উনি জেনারেল জিয়া রহমানের ছেলে। উনি যদি অপরাধ করে থাকেন, ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, উনি যদি অপরাধ করে থাকতেন, ঠিক আছে, আপনি আইনের আশ্রয় নেন, আপনি ওনাকে পুলিশের কাছে দেন, মামলা করেন, আপনি ওনাকে করেন, কিন্তু ওনাকে আপনি অপমান করবেন কেন, হিউমিলিয়েট করবেন কেন, ওনার গায়ে হাত দিবেন কেন? আমার প্রশ্নটা হচ্ছে, এটা শেখ হাসিনার ব্যাপারেও আপনি করবেন কেন? আপনার যদি খেয়াল থাকে, তখন শেখ হাসিনাকে পুরুষ পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছিল, তখন নারী পুলিশ থাকার পরও। এবং আপনি চেক ব্যাক করতে পারেন, তখন আমার দেশে আমি আবু রুশদ মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম এটার বিরোধিতা করে, যে একজন নারীর গায়ে কেন হাত দেওয়া হচ্ছে পুরুষ পুলিশকে দিয়ে। তারেক রহমান সাহেবকে বের করেছেন। এখন ওই গায়ে হাত দিল কারা, কে দিয়েছিলেন নির্দেশটা, এগুলো প্রিসাইসলি বের করা দরকার। এটা কেন বের করা দরকার? যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনাগুলো না হয়। আমাদের সেনাবাহিনীর তো দুর্নাম হয়েছে। এই যে আমি একটা কথা ভুলে গেলাম বলতে, যে এই যে বলছিলেন যে সেনাবাহিনী এটা করছে, আমি বললাম যে না, এটা সেনাবাহিনী না, আমাদের সাংবাদিকরাও তো এটার সাথে জড়িত না? এই যে 2003 সাল 4 সাল থেকে 5 সাল 6 সাল থেকে এই যে এই সমস্ত সুশীল শ্রেণী তৈরি করা, এই যে এনজিওগুলোর মাধ্যমে, বুদ্ধি থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে এই করা, পত্রিকাতে রিপোর্ট করা, কনকক্টেড রিপোর্ট করা, একজন সম্পাদক তো পরে স্বীকার করেছেন টেলিভিশনে যে আমি ডিজিএফের হয়ে এগুলো রিপোর্ট করেছি, করেছেন না? উনি তো বহাল তবিয়তে আছেন, একজন বড় সুশীল। ওনারা এগুলো ওনার জন্য দায়ী না? অন্যান্য যে সমস্ত সাংবাদিক এই তখন নির্লজ্জভাবে একচেটিয়া এরকম রিপোর্ট করেছেন, ওদের সাপ্লাই দেওয়া রিপোর্ট করেছেন, তারা কি দায়ী না? আমরা সাংবাদিকরা দায়ী না? দায়ী তো। হ্যাঁ, আচ্ছা, তারপরে বুদ্ধিজীবীরা দায়ী না? ইউনিভার্সিটির প্রফেসররা যারা এদের সাথে ছিলেন তারা দায়ী না? তো সেনাবাহিনীকে দোষ দেন কেন? সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান, জেনারেল মইনুও এটা দোষ করেছেন, মামুন খালেদ করেছেন, এটিএম আমিন করেছেন, মাসুদুদ্দিন চৌধুরী করেছেন, অন্য অফিসাররা, অন্য সব অফিসার দোষিত না। বরং একটা কথা বলবো, যে এর সাথে যদি কোনো সাংবাদিক জড়িত থাকতো, সেও অপরাধী, তাকেও ধরেন যদি ধরতে হয়, বা তাকে জেরা করেন, তার কাছ থেকে তথ্য নেন। আপনি যদি এর সাথে কোনো অন্য পেশার লোক জড়িত থাকে, তাকেও আপনি ধরেন। যে কোনো উকিল যদি জড়িত থাকে, অ্যাডভোকেট, তাকেও আপনি ধরেন। আপনি লক্ষ্য করেন 1/11-এর পরের থেকে, যখন আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ আসার পরে এই ডিজিএফআই আমাদের গোয়েন্দা সংস্থাটা তো আগেও ছিল, পলিউটেড হয়ে গেল। আমরা জিয়াউল হাসানের মতো তারপরে লোক তৈরি হয়েছে বাংলাদেশে, দানব, বেনজিরের মতো দানব, হারুনের মতো দানব তৈরি হয়েছে। আগে কখনো শুনেছেন তৈরি হইতে? হয় নাই। তারেক সিদ্দিকির মতো দানব তৈরি হয়েছে। এই যে ডিজিএফআইতে জেনারেল আরও কয়েকজন যে ডিজি ছিল ভারতে পালিয়ে গেছেন, এরকম দানব তৈরি হয়েছে। আপনার র্যাবের মধ্যে দানব তৈরি হয়েছে, ক্রস ফায়ার, গুম খুন, এগুলো শুরু হয়েছে, যেগুলো আগে বাংলাদেশে ছিল না। শুধু এগুলো হচ্ছে 1/11-এর এই লোকগুলার জন্য এটা শুরু হয়েছে চেইন। এটার জন্য কিন্তু এই ফলো আপ, এটা শেখ হাসিনা পরে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা দিয়ে দেশ চালিয়েছেন, দেশ বিরাজনীতিকরণের মধ্যে চলে গেছে, এবং তার ফলে দেশটা বিপদে পড়েছে। দেখেন, একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেলাতে হয়েছে, একটা সাধারণ কোনো নির্বাচন দিয়ে ফেলানো যায় নাই। সুতরাং এটা তো বিরাজনীতিকরণ। তো এগুলো যাতে আর ভবিষ্যতে না হয়, এই জন্য এগুলোর বিচার হওয়া দরকার। 1/11-এর সময় ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী,
অসম্ভব অ্যারোগ্যান্ট বাংলাদেশের ব্যাপারে। আপনি এখনও এই যে নির্বাচনের আগে থাকে উনি যে ভারতীয় পত্রিকাগুলো যে ইন্টারভিউ দিচ্ছিলেন এই যে হাদি সম্পর্কে, হাদির হত্যাকাণ্ড সম্পর্কে, আপনি দেখবেন যে এত অ্যারোগ্যান্ট বাংলাদেশের ব্যাপারে। এবং উনি প্রকাশ্যে বলেন বাংলাদেশে শুধু আওয়ামী লীগের রাখতে হবে, এই দলকে রাখতে হবে। ভারতের পত্রিকায় অনবরত রিপোর্ট হয়েছে, আনন্দবাজার সহ, টাইমস অফ ইন্ডিয়া, অন্যান্য জায়গায়, যে বিএনপি হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরবের ছাতা, এদেরকে শেষ করে দিতে হবে। এই যে আপনি বলছেন যে ওরা ওই দেশে আশ্রয় নেয় কেন, ওই দেশ চায় ওদের মতো করে একটা শুধু রাজনৈতিক দল বা ওদেরকে সুবিধা দেয় এরকম থাকতে। এর বাইরে এখন আমরা তো মানে বিএনপি কি ভারতের সাথে শত্রুতা করে? বিএনপি তো মুক্তিযুদ্ধমন্ত্রী একটা দল। বিএনপি যেটা বলে যে আমি বাংলাদেশি জাতীয়তাবাদ, ভারতের সাথে আমি সমতার মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। এখন চীনের সাথে আমার সামরিক সম্পর্ক আছে, আমি কেন ত্যাগ করবো সেটা? কিছু হইলেই আওয়ামী লীগের লোকেরা গিয়া ভারতে আশ্রয় নেয়, বিএনপির লোক পালানোর জায়গা পায় না। তার কারণ আমাদের তো বর্ডার নাই ভাই। যদি বর্ডার থাকতো চীনের সাথে, কেউ হয়তো চীনে পালায় চলে যেতে পারতো। বিএনপি কোনো বর্ডার নাই, সব আওয়ামী লীগ ভারতে আশ্রয় নেয় এবং এরা বেহার মতো সবাইকে পালে রাখে। এখন আওয়ামী লীগের লোকজন ওরা বলে যে ওরা বাংলাদেশের রাজনীতি করে। আমার প্রশ্নটা হচ্ছে ওনাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ না, কিন্তু ওনারা তো নিজেরাই প্রমাণ করেন যে ওনারা ভারত ছাড়া কিছু বোঝেন না। কিছু হয় ওনাদের সব ভারতে চলে যায়, সবগুলো ইনটেক্ট থাকে। আর বাংলাদেশে আপনি দুর্নীতির কথা বলে এটার ওইটার কথা বলে যা শেষ করেন, বিএনপি আর জামাত আপনি শেষ করে খায় ফেলে দেন। তো বাংলাদেশকে আপনি ব্যালেন্সলেস করে ফেলে এরকম হয়ে যায়। ওইখানে এদের যাওয়ার তো কোনো জায়গা নাই। এই যে এখনো দেখেন এই আমাদের গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে ভারতে বসে আছে, কিভাবে সম্ভব? তার মানে এরা কিছু করেছে। এরা যদি ভারতের হয়ে কিছু না করতো, ভারত তাকে আশ্রয় দিত? একটা দেশের গোয়েন্দা প্রধানকে আরেকটা দেশের কোনো দেশ আশ্রয় দেয় এভাবে? আপনি শুনেছেন কখনো যে পাকিস্তানের গোয়েন্দা প্রধান কোনো দেশে পালায় গেছে? শুনছেন কখনো? বা ভারতের গোয়েন্দা প্রধান পালিয়ে গেছে? বাংলাদেশে শোনা যায় কেন? এই যে 111 এগুলোর কারণে। এরা ভারত শুধুমাত্র একটা দলকে চাই বলে এই কারণে। বাংলাদেশে ভারতের স্বার্থেই উচিত যে বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণের সবার সাথে ভারতের সম্পর্ক রাখা উচিত। এটা আমরা আশা করি যে ভারত ওই 111-এর মতো, পিনাক রঞ্জনের মতো লোককে দিয়ে আমাদের দেশটাকে যেন ক্ষতি না করে। এতে ভারতের কিন্তু উপকার হয় নাই। আজকে এতগুলো আওয়ামী লীগকে আর এই যেগুলোকে পালতে হচ্ছে ভারতকে, সবাই ছিছি করছে। একটা অপরাধী গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়, এটা লজ্জাজনক না ভারতের মতো দেশের জন্য? যেটা 2001 থেকে 6 সাল পর্যন্ত ভুল হয়েছে, এটা হয়েছে বেগম জিয়া স্নেহ করতেন এদেরকে। এখন স্নেহ করার প্রতিদান যদি কেউ এভাবে দেয় তা আপনি কিছু করতে পারবেন না। ধরেন আজকে যদি তারেক রহমান সাহেব তার একজন বিশ্বস্ত লোককে এক জায়গায় বসার, সে বিশ্বাসের মর্যাদাটা দেওয়া দরকার। আপনাকে কেউ বলে নেই বিএনপি হতে। আজকে আমি এটা বলি যে আজকে যারা গোয়েন্দা সংস্থায় আছে তাদের কাউকে কেউ, আমি বলবো যে তোমরা কেউ বিএনপি হয়েও না। আজকে যারা মিলিটারি অফিসার আছে বা পুলিশ অফিসার, এমন কেউ বিএনপি হওয়ার তোমার দরকার নেই। আপনারা দেশের স্বার্থটাকে দেখেন। আপনারা দেখেন যে হ্যাঁ এই সরকারটা জনগণের নির্বাচিত সরকার। এই সরকারটাকে কিভাবে সফল করা যায়, দেশের আইন শৃঙ্খলা ঠিক করা যায়, দেশটাকে দুর্নীতিমুক্ত করা যায়, ভালোভাবে চালানো যায়। এই গোয়েন্দা সংস্থাগুলো যেন কখনো আর এই হারুনের মতো লোক তৈরি না হয়। কখনো যেন শুনি না যে আপনার কাউকে একরামের মতো ওই যে বাবা মেয়েদের মানে মেরে ফেলা হয়েছে, এগুলো যেন আমরা না শুনি। আমরা যেন না মানে হ্যাঁ আপনি অন্যায় করবেন, দেশের আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যাহত করবেন, সেটার বিচার হবে, আইনগতভাবে ধরবেন। যেমন জেনারেল মামুন খালেদকে ধরা হয়েছে, আইনগতভাবে যা হওয়ার হবে। যদি কোর্ট মনে করে ছেড়ে দিবে, চাইব রিমান্ডে নিলে ওনার যেন সম্মানটা রাখা হয়। আগে যেমন এই যে ধরে নিয়ে যে জেনারেল এই যে জিয়াউল হাসানরা ইয়ারা যাকে যা খুশি আমাদের সামরিক অফিসারদেরকে ধরে নিয়ে যে মানে আপনার জুনিয়রদেরকে দিয়ে তাদেরকে মিসহ্যান্ডেল করা হতো, মারা হতো। আমি এগুলো প্রমাণ দিতে পারবো আপনাদের, অনেক অফিসার আছে। এগুলোর জন্য আর না হয়। সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে ওইখানে রেখে দেওয়া হতো, এগুলোর জন্য আর না হয়। সমস্যা যদি হয় আপনি ডাকেন, কথা বলেন, সমাধান করার চেষ্টা করেন, ভদ্রভাবে করেন। যদি কেউ দেশবিরোধী কাজ করেন সেটা অন্য বিষয়। আর আমি বলি যে কখনো রাজনীতির মধ্যে এই আপনারা জড়িয়ে নেন প্রশাসনের ইয়ারা। একেবারে নজর কাটতে হবে মন্ত্রী সাহেবের, প্রধানমন্ত্রী সাহেবের, আমি কত বড় বিএনপি। কেউ আপনাকে বিএনপি হইতে বলে নেই। আপনি রাজনীতিবিদ, আপনি রিটায়ার করে রাজনীতি করেন। এটা সবার জন্য প্রযোজ্য, মিলিটারি, পুলিশ, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, সবার জন্য এটা প্রযোজ্য। এটা আমরা সাংবাদিকরা যারা রাজনীতি বিভিন্ন দলকে পছন্দ করি, কিন্তু যখন লিখবো বা কাজ করব তখন যেন এই পেশাদারিত্বটা থাকে।